ডক্টর ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূতের বৈঠক আজ। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল মন্তব্য ডক্টর আসিফ নজরুলের। এবং টাকায় জুলাই বিপ্লবের গ্রাফিটি সংযুক্তির অনুমোদন। অভিনন্দন ভোরের পাতার প্রাইম নিউজে, সাথে আছি তাসনুবা ঐশী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদের শুরুতেই থাকছে বিজয়ের মাস ডিসেম্বর নিয়ে বিশেষ আয়োজন। দুর্জয় এই দেশ, দুর্জয় মাটি। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ মিশনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকা মুক্ত হবে। ঢাকার পতনের মধ্য দিয়ে আমাদের মাতৃভূমি হানাদার শত্রুদের কবল থেকে মুক্ত হবে। বিস্তারিত থাকছে মামুনুর রহমানের প্রতিবেদন। ৯ ডিসেম্বর গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের ২৫০০ পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করে মুক্তিবাহিনী। এদিকে টানা ৪ দিন যুদ্ধের পর অবশেষে মুক্ত হয় খুলনার কপিলমুনি। ৬ ডিসেম্বর রাতে আক্রমণ করা হয় কপিলমুনি রাজাকার ঘাঁটি। এরপর ৭ ও ৮ ডিসেম্বর একটানা যুদ্ধের পর ৯ ডিসেম্বর সকাল ১১টায় ১৫৫ জন রাজাকার কপিলমুনি হাই স্কুল মাঠে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রাজাকারদের আত্মসমর্পণের খবর শুনে চারিদিক থেকে মানুষ স্রোতের মতো আসতে শুরু করে। পরে উপস্থিত জনতার রায়ে গঠিত গণ আদালতের মাধ্যমে ১৫৫ জন রাজাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুপুর ২টার দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিন মুক্ত হয় কুষ্টিয়ার কুমারখালী। এর আগে মুক্তিযোদ্ধারা বেলা ১১টার দিকে কুমারখালী শহরের চারদিকে ঘিরে ফেলে। এরপর পৌর এলাকার কুন্ডুরপাড়ায় রাজাকার ফিরোজ বাহিনীর সঙ্গে ব্যাপক যুদ্ধ হয় মুক্তিবাহিনীর। এ সময় হানাদার বাহিনী শহরে ঢুকে গণহত্যা চালায়। এক পর্যায়ে মুক্তিবাহিনী হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালালে তারা কুমারখালী ছেড়ে পালিয়ে যায়। ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে প্রায় ১৫০ মুক্তিযোদ্ধা শেরপুরের নকলা মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। জামালপুরে ভারতীয় মিত্র বাহিনীর অনুরোধে কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদীর অতিক্রম করে। এরপর ভারতীয় বাহিনী আকাশ থেকে হানাদার বাহিনীর অবস্থানের উপর বোমা হামলা চালায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেলা ৩টার দিকে সম্মিলিতভাবে এসফোর্স ও মিত্রবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে আশুগঞ্জে অবস্থানরত হানাদার বাহিনীও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর ভারী অস্ত্র আর গোলাবারুদের চরম আক্রমণের মুখে এক পর্যায়ে কিছুটা পিছু হটে যৌথ বাহিনী। এই যুদ্ধে হানাদার বাহিনীর ১৪০ জন সেনা নিহত হয়। অন্যদিকে মিত্র বাহিনীর ৪০ জনের মতো সৈন্য শহীদ হন। এদিন চট্টগ্রামের নাজিরহাটে মুক্তিবাহিনীর অবস্থানের উপর অতর্কিত হামলা করা হলে মুক্তিবাহিনীর বেশ ক্ষতি হয়। এ সময় ফটিকছড়ি সহ বেশ কয়েকটি জায়গা থেকে মুক্তিযোদ্ধারা খবর পেয়ে নজিরহাটে সম্মুখ যুদ্ধে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। হানাদার বাহিনীর ২০ জন সৈন্য নিহত হয়। অন্যদিকে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ৩ জন আহত হন। এভাবে বাংলাদেশের সূর্য সন্তানদের অসীম সাহসিকতা আর মহান আত্মত্যাগের মাধ্যমে প্রিয় দেশ এগিয়ে যেতে থাকে চূড়ান্ত ফলাফল স্বাধীনতার দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। আজ সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত। এর আগে বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান। তিনি জানান, ৯ ডিসেম্বর ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন বলে আশা করা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ক আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিগত সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। সোমবার সকালে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। গত 16 বছরে সরকারি বেসরকারি খাতে দুর্নীতির ফেরিস্তি তুলে ধরে আসিফ নজরুল বলেন, দুদক ছিল, উচ্চ আদালত ছিল, কিন্তু বিচার হয়নি। কিন্তু বিচার হয়েছে খালেদা জিয়ার। বিচার না হওয়ায় দুর্নীতির সমাজে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। নতুন নোট ছাপানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন নোটে জুলাই বিপ্লবের সময় সরকার পতনের দাবি সম্বলিত বিভিন্ন গ্রাফিটি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রচলিত টাকায় বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিটিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে। রোববার বাংলাদেশ ব্যাংকের 438তম বোর্ড সভায় নকশা পরিবর্তন অনুমোদন পেয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন টাকা ছাপাতে আমাদের কাজ চলছে। বঙ্গবন্ধুর ছবিটি বাদ যেতে পারে। সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করবে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেড। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকা থেকে বান্দরবন যাওয়ার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। রোববার রাত 2টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন অভিযোগ করেছেন। পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ঢাকা থেকে বান্দরবনের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জের হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট। জানা যায়, সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে রাতে বান্দরবনের লামায় যাচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর। পথে সোনারগাঁ রিসোর্ট সিটির প্রধান ফটকের সামনে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত তাদের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায়। ওই সময় 8 সমন্বয়কের মধ্যে 4 জনের মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি। কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, রাত 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। একটি গাড়িতে তারা 8 জন ছিলেন। বেশি আহত কেউ নেই, তবে গাড়ির গ্লাস ভাঙা ছিল। প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীদের কাজ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ব্যাপারে জানা যাবে এটি আসলে হামলা নাকি ছিনতাই। গাড়িতে যারা ছিলেন তারা জানিয়েছেন তাদের মোবাইল ও ব্যাগ নিয়ে গেছে। পরে তাদের অর্ধেক অন্য গাড়ি করে ঢাকা এবং অর্ধেক মানুষ বান্দরবনের উদ্দেশ্যে চলে যান। ভোরের পাতা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি ও জোরদার পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতার জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন। এ প্রসঙ্গে রাষ্ট্রদূত পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে দুই দেশের একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে কাজ করতে হবে সরকারকে। এবার আন্তর্জাতিক সংবাদ। টানা 3 বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় রয়েছে হাজারো মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া পূর্ণ মাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর দেশে প্রায় 43,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রায় টানা 3 বছর ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দীর্ঘ এই সময়ে রুশ আগ্রাসন ও ইউক্রেনের পাল্টা হামলায় হয়েছে হাজারো মানুষের প্রাণহানি। এর মধ্যে নতুন পরিসংখ্যান সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।
তিনি বলেছেন, রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর তার দেশে প্রায় 43,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। আরও 4 লাখ সেনা আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। জানা যায়, রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রায় 43,000 ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিরল স্বীকারোক্তিতে জানিয়েছেন। তিনি আরও দাবি করেন, চলমান এই যুদ্ধে 1,98,000 রাশিয়ান সৈন্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 5,50,000 রুশ সৈন্য। সাধারণত ইউক্রেনীয় কর্মকর্তারা যুদ্ধে সেনাদের হতাহতের পরিসংখ্যান প্রকাশ করে না এবং এ বিষয়ে অন্যান্য অনুমানেও অনেক বেশি সৈন্য হতাহতের কথা বলা হয়েছে। ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহায়তা সত্ত্বেও দেশটিতে সম্প্রতি রুশ আক্রমণ বেশ বেড়েছে এবং এর মধ্যে জেলেনস্কির পক্ষ থেকে এই পরিসংখ্যান সামনে এলো। মূলত নতুন এই পরিসংখ্যানে চলতি বছরের শুরু থেকে রুশ হামলা ইউক্রেনের সৈন্য মৃত্যুর উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে। শেষবার জেলেনস্কি চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের হতাহতের বিষয়ে একটি আপডেট দিয়েছিলেন। সে সময় তিনি জানিয়েছিলেন, রুশ হামলায় 31,000 ইউক্রেনীয় সৈন্য প্রাণ হারিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। এবার বিনোদনের সংবাদ। হলিউডের সঙ্গীতের তুমুল জনপ্রিয় নাম সাবরিনা কার্পেন্টার। আসন্ন বড়দিন উপলক্ষে তিনি হাজির হয়েছেন উপহার নিয়ে, যা তার ভক্তদের জন্য বিশেষ তো বটেই। তিনি প্রকাশ করেছেন নতুন গানের অ্যালবাম। এর নাম এ ননসেন্স ক্রিসমাস। অ্যালবামটিতে রয়েছে ক্লাসিক্যাল ক্রিসমাস গান এবং শিল্পীর নিজের কিছু হিট গান। তবে এই প্রজেক্ট সাবরিনা একা নন, সঙ্গীত শিল্পী চ্যাপেল রোয়ানও তার সঙ্গী হয়েছেন। এই দুই গায়িকা একসঙ্গে অসাধারণ কাজ করেছেন। তারা নেটফ্লিক্সের বিশেষ শোতে লাস্ট ক্রিসমাস গানটি পরিবেশন করেছেন। সেটি 6 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তাদের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। তারা গান গাওয়ার পাশাপাশি নেচেও বেশ মজা করেছিলেন। এবার খেলাধুলার সংবাদ। আন্তর্জাতিক ক্রিকেটে 200 ছক্কায় মাইল ফলকে পৌঁছেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কা ডাবল সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের 41তম ক্রিকেটার হিসেবে এই রেকর্ড করেছেন তিনি। গতকাল রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে 44 বলে 50 রানের অপরাজিত ইনিংসে খেলেন মাহমুদুল্লাহ। এই ইনিংস খেলার পথে 3টি করে 4 ও ছক্কা হাঁকান 38 বছর বয়সী তারকা। এতে রেকর্ড গড়ে ফেলেন তিনি। বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে প্রথম বলে রোমারিও শেফার্ডকে ছক্কা মেরে মাইল ফলক স্পর্শ করেন মাহমুদুল্লাহ। 2007 সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা মাহমুদুল্লাহর ছক্কার সংখ্যা এখন বরাবর 200। এসব ওভার বাউন্ডারি হাঁকাতে তাকে খেলতে হয়েছে মোট 430 ইনিংস। এর মধ্যে টেস্টে 24টি, ওয়ানডেতে 99টি ও টি-20তে 77টি ছক্কা হাঁকান মাহমুদুল্লাহ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ডক্টর ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের 27 রাষ্ট্রদূতের বৈঠক আজ। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল, মন্তব্য ডক্টর আসিফ নজরুলের। এবং টাকায় জুলাই বিপ্লবের গ্রাফিটি সংযুক্তির অনুমোদন। এই ছিল আজকের ভোরের পাতায় প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।